নমস্কার। আজ আমরা গতকাল যে এক্সাম আমরা নিয়েছিলাম ষোড়শ মহাজন পদের ওপর, সেই সম্পর্কে আজ ২০টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, উত্তর ভারতে মোট মহাজন পদ কতগুলি? সাধারণত আমরা জানি ১৬টি মহাজন পদের কথা। সেই ১৬টি মহাজন পদ এর মধ্যে ১৫টি ছিল উত্তর ভারতে এবং দক্ষিণ ভারতে ছিল মাত্র একটি মহাজন পদ। এক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ ভারতের মহাজন পদগুলিকে ভাগ করা হতো। সাধারণত আমরা জানি যে বিন্ধ্য পর্বতমালাকে কেন্দ্র করেই উত্তর এবং দক্ষিণ ভারতকে বিভক্ত করা হয়েছে। সেক্ষেত্রে উত্তর ভারতে ধরা হয়েছে ১৫টি মহাজন পদ, আর মাত্র দক্ষিণ ভারতের জন্য একটি মহাজন পদ, যার নাম হচ্ছে আসমক। পরবর্তী প্রশ্ন, অঙ্গুত্তর নিকায় গ্রন্থটি কোন ধর্মের সঙ্গে যুক্ত? সাধারণত আমরা দেখব ষোড়শ মহাজন পদ সম্পর্কে জানার জন্য যে গ্রন্থগুলি অন্যতম, তাদের মধ্যে অন্যতম হচ্ছে অঙ্গুত্তর নিকায় এবং ভগবতী সূত্র। এই অঙ্গুত্তর নিকায় গ্রন্থটি বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত ছিল এবং এই গ্রন্থ থেকে আমরা ১৬টি মহাজন পদ সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়ে থাকি। একইভাবেই জৈনিজম ধর্মের যে গ্রন্থ, সেটা হচ্ছে ভগবতী সূত্র, সেখান থেকেও আমরা বেশ কিছু তথ্য কিন্তু পেয়ে থাকি। বারাণসী রাজধানী ছিল কোন মহাজন পদের? আমরা দেখব বারাণসী সাধারণত আজকে উত্তরপ্রদেশের মধ্যে পড়ছে এবং তার রাজধানী ছিল কাশী। পরবর্তী প্রশ্ন, রাজা প্রসেনজিৎ যুক্ত ছিলেন কোন মহাজন পদের সঙ্গে? যে সকল সমসাময়িক রাজারা ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন প্রসেনজিৎ, এবং ইনি জৈনিজম এবং বুদ্ধিজম ধর্মের অন্তর্গত মহাবীর এবং গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন এবং তিনি ছিলেন কোশলের রাজা। পরবর্তী প্রশ্ন, প্রথম ব্যাখ্যা ও দ্বিতীয় ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যায় বলা হয়েছে ১৫টি রাজতান্ত্রিক মহাজন পদ ছিল, দ্বিতীয় ব্যাখ্যায় বলা হয়েছে একটি মাত্র প্রজাতান্ত্রিক মহাজন পদ ছিল। দুটি ব্যাখ্যাই কিন্তু ভুল। বিষয় হচ্ছে ১৫টি রাজতান্ত্রিক মহাজন পদ ছিল না, ছিল ১৪টি, আর প্রজাতান্ত্রিক ছিল মহাজন পদ কতগুলি? মাত্র দুটি। অর্থাৎ ব্রিজি আর মল্ল, এই দুটি ছিল প্রজাতান্ত্রিক মহাজন পদ, বাকি ১৪টি ছিল রাজতান্ত্রিক মহাজন পদ। সেক্ষেত্রে ব্যাখ্যা দুটি কিন্তু ভুল হয়েছে। পরবর্তী প্রশ্ন, প্রথম বিবৃতি মগধের রাজধানী বৈশালী, দ্বিতীয় বিবৃতি মগধের রাজধানী রাজপুর, তৃতীয় বিবৃতি মগধের রাজধানী রাজগীর। এক্ষেত্রে প্রথম এবং তৃতীয় বিবৃতি ঠিক। দ্বিতীয় বিবৃতি বিষয় হচ্ছে মগধের রাজধানী আরও অনেকগুলি ছিল, যেগুলো আমি উল্লেখ করিনি, যেমন পাটলিপুত্র ছিল, যেমন রাজগিরিও ছিল, কিন্তু রাজপুর ছিল না। রাজপুর ছিল কম্বোজের রাজধানী, যাকে ব্রাহ্মণ্য সংস্কৃতির একটি অন্যতম কেন্দ্র হিসাবে ধরা হয়েছে। ব্রিজি এবং মল্ল এই মহাজন পদের প্রকৃতি কী ছিল? প্রজাতান্ত্রিক। আমি একটু আগে বললাম যে দুটি মাত্র প্রজাতান্ত্রিক মহাজন পদ ছিল, আর সেই দুটি নাম হচ্ছে ব্রিজি এবং মল্ল। পরবর্তী প্রশ্ন, ১৬টি মহাজন পদের মধ্যে শেষ পর্যন্ত কোন 4টি মহাজন পদ অস্তিত্ব ছিল? আমরা দেখব ১৬টি মহাজন পদের মধ্যে মাত্র যে 12টি মহাজন পদ অবলুপ্ত হয়ে যায় এবং শেষ পর্যন্ত 4টি মহাজন পদ টিকে থাকে, যারা হচ্ছে ABKM, অবন্তী, বৎস, কৌশল এবং মগধ। এবং এই 4টি মহাজন পদের মধ্যে শেষ পর্যন্ত টিকে থাকবে মগধ, এবং তাকে কেন্দ্র করেই তৈরি হবে মগধ সাম্রাজ্য। পরবর্তী প্রশ্ন, রাজকীয় ঐক্যের যুগ বলা হয় কোন সময়কালটিকে? সাধারণত আমরা জানি এই পর্বটাকে বলা হয়ে থাকে রাজকীয় ঐক্যের যুগ, এবং এই কথাটি যিনি বলেছেন তিনি হচ্ছেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার। তিনি এর উপর একটি গ্রন্থ লিখেছেন, যেটি 11 খণ্ডের মধ্যে একটি অন্যতম বই, যেটির নাম হচ্ছে দ্য এজ অফ ইম্পেরিয়াল ইউনিটি। পরবর্তী প্রশ্ন, ১৬টি মহাজন পদের মধ্যে সবথেকে যে রাজ্যে অবস্থান করছে? আমরা দেখব ১৬টি মহাজন পদের বেশিরভাগটাই রয়েছে, 15টা রয়েছে উত্তর ভারতে, এবং তার মধ্যে বেশিরভাগটাই রয়েছে বিহার এবং উত্তরপ্রদেশের রাজ্যে। পরবর্তী প্রশ্ন, প্রথম ব্যাখ্যা আসামে মাত্র একটি মহাজন পদ দেখা যায়, দ্বিতীয় ব্যাখ্যা পাঞ্জাবে 2টি মহাজন পদ ছিল। আসামে কোনো মহাজন পদ দেখা যায় না। আমরা জানি আসাম, বাংলা
এই জায়গাগুলোতে কোনো রকম মহাজন পদ কিন্তু ছিল না। সেক্ষেত্রে প্রথম ব্যাখ্যা কিন্তু ভুল। পাঞ্জাবে 2টি মহাজন পদ দেখা গিয়েছিল, তাই এটা ঠিক। সেক্ষেত্রে আমাদের উত্তর হবে প্রথম ব্যাখ্যা ভুল এবং দ্বিতীয় ব্যাখ্যা ঠিক। পরবর্তী প্রশ্ন, গান্ধার মহাজনপদের রাজধানী কি? গান্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের শাসক কারা ছিলেন? আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করছেন তখন সময়কাল হচ্ছে 387 থেকে তিনি অভিযানটা শুরু করেছেন এবং 326-এর সময়কাল চলছে। তা সেক্ষেত্রে আমরা বলবো এই সময়কালে যারা শাসক রয়েছেন তারা হচ্ছেন নন্দ বংশ, এবং সেই নন্দ বংশের ক্ষমতা কিন্তু এই সময় চলছে। এবং ঠিক তার 3 বছর পর আমরা দেখব পালাবদল ঘটবে, সেখানে 324-এর দিকে মৌর্যদের ক্ষমতা কিন্তু প্রভাব প্রতিপত্তি কিন্তু শুরু কিন্তু হবে। 16 মহাজন পদের তালিকা কোন গ্রন্থ থেকে পাওয়া যায়? আমরা দেখব এখানে যে নিকায়গুলো আমি কথা বলেছি এগুলি হচ্ছে বৌদ্ধ ধর্মের যে ত্রিপিটক রয়েছে সেই ত্রিপিটকের মধ্যে যেটা বিষয় সেটা হলো সূত্রপিটক। সেই সূত্রপিটকের মধ্যেই 5টি নিকায় ছিল। সেই 5টি নিকায়কে বলা হচ্ছে একটা বিষয় যে 5টি নিকায়, সেই 5টি নিকায় হচ্ছে সংযুক্ত নিকায়, ক্ষুদ্র নিকায়, দীর্ঘ নিকায় এবং অঙ্গুত্র নিকায়, এবং আমরা মাধ্যম নিকায় কথা বলছি। যার মধ্যে যে তালিকাগুলো পাওয়া যায় সেটা হচ্ছে অঙ্গুত্র নিকায় থেকে পাওয়া যায়। মগধের রাজধানী কোনটি ছিল? আমরা দেখব মগধের 4টি রাজধানী ছিল এবং এখানে প্রশ্ন দেওয়া হয়েছে প্রথম রাজধানীর কথা। সেক্ষেত্রে মনে রাখতে হবে মগধের প্রথম রাজধানী ধরা হয় গিরিব্রজকে, তারপর রাজগীরকে, তারপর বৈশালীকে, তারপর পাটলিপুত্রকে। আমরা জানি যে পাটলিপুত্র অনেক পরে কিন্তু তৈরি হয়েছিল এবং পাটলিপুত্র থেকে পরবর্তীকালে শেরশাহ তৈরি করেছিলেন কি রাজধানী? নাম কি দিয়েছিলেন? পাটনা, আজকের পাটনা। নিম্নলিখিত মগধ রাজবংশগুলিকে কালানুক্রমিক ক্রমে সাজান। আমি এখানে 4টি বংশের কথা উল্লেখ করেছি, এগুলো আমাকে পরপর সাজাতে হবে, কে আগে এবং কে পরে। সেক্ষেত্রে প্রথম যে নামটি আসছে সেই নামটি হলো আমাদের হর্যঙ্ক, দ্বিতীয় যে নামটি আসছে সেটি হলো নন্দ, এবং তৃতীয় যে নামটি আসছে সেটি হচ্ছে মৌর্য, এবং চতুর্থ যে নামটি সেটা হচ্ছে শুঙ্গ। কারণ আমরা দেখেছি মগধ সৃষ্টি পরেই হর্যঙ্ক এবং তারপরে শিশুনাগ, তারপরেই নন্দ, এরা কিন্তু ক্ষমতা বিস্তার করেছে এবং পরের দিকে মৌর্যরা, এবং মৌর্যদের বৃহদ্রথকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর পুষ্যমিত্র শুঙ্গ ক্ষমতা গ্রহণ করেছিলেন। অষ্টাধ্যায়ীতে কতগুলি জনপদ সম্পর্কে জানা যায়? এই অষ্টাধ্যায়ীতে মূলত এটা একটা বিতর্কের বিষয়। আমরা কখনো দেখব 40, কখনো দেখব 30। এই বিষয়গুলো হচ্ছে আসলে ঠিকঠাক এগুলো রেফারেন্স না পাওয়ার প্রভাব। বিষয় হচ্ছে এগুলো নিয়ে তর্ক বিতর্ক আছে। কখনো কখনো মহাভারতে আমরা 240 বা 250-এর মতো পাচ্ছি, কখনো 230 পাচ্ছি। এগুলো বিষয় হচ্ছে একটা তর্ক, একটা বিতর্ক, ঠিকঠাকভাবে কিন্তু আমরা পাচ্ছি না। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে মহাজনপদগুলি চূড়ান্ত বিকাশ ঘটেছিল কোন শতাব্দীতে? আমরা দেখব খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে এদের চূড়ান্তভাবে বিকাশ ঘটে। যখন একটা প্রতিবাদী ধর্মের যুগ চলছে, যখন মগধ সাম্রাজ্য ঠিক গঠনের মুহূর্তের দিকে আসছে, ঠিক সময় মহাজনপদগুলো কিন্তু চূড়ান্ত বিকাশ ঘটাচ্ছে, এবং একই সময় এই সময়কালে নগরায়নের দ্বিতীয় পর্ব কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। পরবর্তী প্রশ্ন, প্রথম বিবৃতি অঙ্গের রাজধানী চম্পা, এটি ঠিক। দ্বিতীয় বিবৃতি বৎসের রাজধানী বৈশালী, এবং তৃতীয় বিবৃতি মৎস্যের রাজধানী বিরাটনগর। তৃতীয় বিবৃতি ঠিক এবং প্রথম বিবৃতি ঠিক। যে দ্বিতীয় বিবৃতি কথা বলা হয়েছে সেটা কিন্তু ভুল। সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে প্রথম এবং তৃতীয় বিবৃতি ঠিক। পরবর্তী প্রশ্ন, নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতাকে? আমি ইতিমধ্যে বললাম যে মগধকে কেন্দ্র করে আস্তে আস্তে করে বিভিন্ন রকম বংশের আগমন ঘটছিল, যাদের মধ্যে একটি অন্যতম বংশ হলো নন্দ বংশ। সেই নন্দ বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি ছিলেন মহাপদ্মনন্দ, এবং এই বংশের শেষ যিনি শাসক তার নাম হচ্ছে ধননন্দ। সেই ধননন্দ যখন কৌটিল্যকে অপমান করলেন, কৌটিল্য তিনি চ্যালেঞ্জ গ্রহণ করলেন, এবং সেই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতেই তৈরি হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরে মৌর্য সাম্রাজ্য। আজ এই পর্যন্তই। পরবর্তী জানার জন্য আমাদের সঙ্গে থাকবেন এবং আরও নতুন নতুন এই রকম বিভিন্ন আলোচনা দেখার জন্য যুক্ত থাকবেন সহজ ইতিহাসের সঙ্গে। ধন্যবাদ।